বাংলা ভিশনের মধ্যরাতের আয়োজন সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান প্রাণ ফ্রুটো নিউজ ইন ভিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন বদিউল আলম মজুমদার, সম্পাদক সুশাসনের জন্য নাগরিক সুজন, আছেন মঞ্জুরুল হাসান বুলবুল, প্রধান সম্পাদক ২১ টিভি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আলোচনায় যাবার আগে আমরা শুনব গতকাল রাতে বাংলা ভিশনের প্রচারিত সংবাদের প্রধান প্রধান শিরোনাম। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পোশাক শ্রমিকদের মজুরির সমন্বয়, বেতন বাড়ল আরও ১৫ থেকে ৭৮৬ টাকা, কাজে না ফিরলে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর। দুর্নীতির বিরুদ্ধে সরকারের লড়াই অব্যাহত থাকবে, সশস্ত্র বাহিনী বিভাগে বললেন প্রধানমন্ত্রী। আবার সংলাপ হবে ঐক্যফ্রন্ট সহ ৭৫টি দলের সাথে, জানিয়েছেন কাদের। খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলায় চার্জ গঠনের পরবর্তী শুনানি ২১ জানুয়ারি। চলছে তারেক রহমানকে ফিরিয়ে আনার প্রক্রিয়া, জানিয়েছেন আইনমন্ত্রী। নারায়ণগঞ্জ বন্দরে গতরাতে সংঘর্ষে নিহত যুবকের লাশ উদ্ধার, পুলিশকে দুষছে স্বজনরা। ওসি ক্লোজড। আমরা শিরোনামগুলো শুনলাম, আলোচনায় যেতে চাই। শুরুতে আপনার কাছে, পোশাক শ্রমিকদের নিয়ে তো আমরা আবারও দেখলাম অস্থিরতা হলো, আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হলো এবং এক ধরনের একটি সমন্বয় হয়েছে। এবং এই যে মজুরি সমন্বয়ের যে সিদ্ধান্তটি হয়েছে মূলত ৩টি গ্রেডে। এতে যেটা দাঁড়ালো, প্রথম গ্রেডে তারা পাবে সর্বসাকুল্যে ১৮,২৫৭ টাকা, দ্বিতীয় গ্রেডে ১৫,৪১৬ টাকা, তৃতীয় গ্রেডে ৯,৮৪৫ টাকা, চতুর্থ গ্রেডে ৯,৩৪৭ এবং পঞ্চম গ্রেডে ৮,৮৭৫ টাকা। কারো কম বাড়বে, কারো বেশি বাড়বে, এক ধরনের সমন্বয় করা হয়েছে। অসন্তোষকে ঘিরে অনেক কারখানা মালিক ইতিমধ্যেই কারখানা অনেকগুলো অর্ধশত কারখানা বন্ধ রেখেছেন। কিন্তু গতকালকে যেটি শুনলেন শিরোনামে, যে বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়েছে যদি শ্রমিকরা কাজে না ফেরে তাহলে কারখানা বন্ধ করে দেওয়া হবে। আপনি জানেন যে এটি আমাদের রফতানি খাতের একমাত্র রক্ষা কবচ, একমাত্র নয়, অন্যতম রক্ষা কবচ। এই যে পরিস্থিতিটি হলো এবং ন্যূনতম মজুরি বোর্ড ৭ মাস, ৮ মাস, ১ বছর সময় নিয়ে গবেষণা করে হিসাব নিকাশ করে কিন্তু এই মজুরি কাঠামোটি ঘোষণা করেন। কিন্তু মজুরি কাঠামোতে যে গলদ ছিল এটি ইতিমধ্যে স্বীকৃত। ত্রিপক্ষীয় যে কমিটি হয়েছে ১২ সদস্যের, সেখানেও তারা এটি স্বীকার করেছেন। কেন এমন হয়? এই ধরনের একটি স্পর্শকাতর সেক্টর, যেটি আমাদের ব্রেড অ্যান্ড বাটারের অন্যতম চালিকা শক্তি, একটু মন্তব্য করেন। অনেক ধন্যবাদ। দুর্ভাগ্যবশত আমাদের দেশে যেটা হয়, মালিকদের স্বার্থেই সব সিদ্ধান্ত, অধিকাংশ সিদ্ধান্ত হয় দুর্ভাগ্যবশত। মালিকরা প্রভাবশালী, পরাক্রমশালী, মালিকরা নীতি নির্ধারণের সাথে জড়িত, মালিকরা রাজনীতির সাথে জড়িত, শ্রমিকরা অপেক্ষাকৃত দুর্বল অবস্থানে। তাই স্বাভাবিকভাবেই যে সিদ্ধান্তগুলো সাধারণত মালিক পক্ষের অনুকূলেই হয় সাধারণত। তবে একটা জিনিস যেটা ইতিবাচক, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে তিনি যে শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য তিনি স্বার্থ রক্ষা করেছেন এবং এই যে সমঝোতা হয়েছে, এই সমঝোতার মধ্যেও তার ভূমিকা ছিল। তো আমি আশা করি যে তাদের যে অসন্তোষ ছিল, শ্রমিক পক্ষে যে অসন্তোষ ছিল, এই অসন্তোষটা দূরীভূত হবে, দূরীভূত হয়ে তারা কাজে ফিরে যাবে এবং এখানে শৃঙ্খলা ফিরে আসবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের যে একটুতেই আমরা বিশৃঙ্খল হয়ে পড়ি এবং সহিংসতায় লিপ্ত হই এবং ভাঙচুর করি ইত্যাদি। তো এইসবের ঊর্ধ্বে উঠতে হবে। আমার মনে হয় মালিকদেরও দায়িত্বশীল হতে হবে, শ্রমিকদেরও শৃঙ্খলা প্রদর্শন করতে হবে, কারণ এটা আপনি বলেছেন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। তো আমরা দীর্ঘমেয়াদীভাবে আমাদের যে তৈরি পোশাক খাতে যে কাজের যে পরিবেশ, এই পরিবেশ উন্নতি ঘটেছে নিঃসন্দেহে। এতে অতীতে অনেক রকম প্রাণহানি ঘটেছে। তো এখন যেটা করা দরকার, এটা সবারই স্বার্থে, যে মালিকদেরকে শ্রমিকদের স্বার্থ দেখতে হবে এবং শ্রমিকরা যদি সন্তুষ্ট থাকে, শ্রমিকরা যদি আরও উৎপাদনশীল হয়, শ্রমিকরা যদি আন্তরিকতা প্রদর্শন করে,
তাহলে কিন্তু এটা উভয় লাভবান হয়। তো আমি আশা করব যে এটা এইসব সমস্যাটা স্থায়ী সমাধান হওয়া দরকার। আর আমাদের যে ওই যে কালেকটিভ বার্গেনিং সিস্টেম, জি, ওই জায়গাটিতে ওটাও কার্যকর হওয়া দরকার। দুর্ভাগ্যবশত আমাদের দেশে এটা কার্যকর নয়। তো এবার আপনি দেখেছেন যে এই ঘটনাটি যখন ঘটলো, একটি নতুন সরকার ক্ষমতায়, যদিও ধারাবাহিক একটি সরকার, কিন্তু সরকারটি নতুন। এই সরকার অত্যন্ত অল্প সময়ের মধ্যে, অতীতে বিভিন্ন সময় আমরা দেখেছি এই ধরনের যখন বিভিন্ন ইস্যু ভিত্তিক আন্দোলন হয়, দাবি হয়, এটি সমাধানে বেশ সময় লেগে যায়। কিন্তু শুরু থেকেই শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী মনোজান সুফিয়ান অত্যন্ত দৃঢ়ভাবে বলেছেন কোনো শ্রমিকের বেতন কমবে না এবং আপনারা কাজে ফিরে যান আহ্বান জানিয়েছেন। এই যে দ্রুততম সময়ের ভিতরে সমস্যাটিকে অ্যাড্রেস করা হলো, এটা নিঃসন্দেহে ইতিবাচক। এটা সরকারের আন্তরিকতা এবং সবাই অনুধাবন করে যে এই সেক্টরটা কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং শ্রমিকদের স্বার্থ দেখাও গুরুত্বপূর্ণ। তো আমি আনন্দিত যে সরকার এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে, দ্রুততমের সাথে সমাধান করেছে। এবং আমি আশা করি যে এর মাধ্যমে অসন্তোষটা প্রশমিত হবে এবং এটা এই সেক্টরে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে এবং আমরা ইতিবাচক দিকে অগ্রসর হব। নিশ্চয়ই। বুলবুল ভাই, আপনি তো জানেন যে মানে মৌসুম ভিত্তিক বাইরের যারা ক্রেতা, তারা আগামী মৌসুমকে সামনে রেখেই কিন্তু ক্রয়াদেশ দিয়ে থাকে। কিন্তু এমন একটি সময়, বিশেষ করে যে জানুয়ারি ফেব্রুয়ারি, এই সময় অত্যন্ত প্রচুর ক্রয়াদেশ আসে এবং এটিকে সময় মতো আমাদের পাঠানোর একটি বাধ্যবাধকতা রয়েছে। এটি আমাদেরকে একটি ইমেজের বিষয়টি নিয়ে যদি বলেন, কি বার্তা দিয়েছে আমাদের ক্রেতাদের কাছে? আমরা যেখানে অ্যাকর্ড অ্যালায়েন্স থেকে মুক্তি পেয়ে একটি নতুন যাত্রা করতে যাচ্ছি, সেই সময়ে এই বিষয়টি সমাধান হলো, কিন্তু সামনে আপনি কি দেখেন? আমি প্রথমে ধন্যবাদ জানাই যে শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সমস্যার সমাধানটি হলো এবং এই যে ত্রিপক্ষীয় কমিটিটি হয়েছিল, যে মজুরি বোর্ডের কথাটি বললেন, আমি একটু প্রশ্নই করতে চাই যে তারা যদি জানতেনই গলদ আছে, তাহলে তারা সুপারিশটি চূড়ান্ত করলেন কেন? এই সেক্টরটি নিয়ে আসলে বড় করে ভাববার সুযোগ আছে, যেটা আপনি বলেন ইমেজের ব্যাপার। এই সেক্টর নিয়ে বাইরে যখন আমরা কথা বলি, তখন বাংলাদেশের লক্ষ লক্ষ নারী শ্রমিক এখানে কাজ করেন, এটা খুব ইতিবাচক। নারীদের ক্ষমতায়নের দিক থেকে এটা খুব ইতিবাচক। বাংলাদেশের পোশাক বাইরের বাজারে খুব নিজস্ব ব্র্যান্ড নেম নিয়ে দাঁড়িয়ে গেছে। বাংলাদেশের ব্র্যান্ড নেম না, কিন্তু আন্তর্জাতিক ব্র্যান্ড নেমের সঙ্গে বাংলাদেশের পোশাক দাঁড়িয়ে গেছে, সেটাও খুব ইতিবাচক। কিন্তু এটি নিয়ে নানা ধরনের চক্রান্ত আছে এবং সেই চক্রান্তগুলিও মোকাবেলা করে এই শিল্পকে অগ্রসর হতে হচ্ছে। আমি খুব ধন্যবাদ জানাই যে এবার খুব চমৎকার কম্বিনেশন নতুন মন্ত্রিসভার মধ্যে। যিনি বাণিজ্য মন্ত্রী, তিনি হচ্ছেন বিজিএমইএর সাবেক সভাপতি, মালিক পক্ষের প্রতিনিধি, আবার মনোজান সুফিয়ান শ্রমিকদের প্রতিনিধি, যার ফলে খুব দ্রুততম সময়ের মধ্যে বিষয়টাকে বুঝতে পারা এবং সমাধান করতে পারা সহজ হয়েছে বলে আমি মনে করি। এটা এখানে তিনটি দিক আমি আপনাকে বলি। একটি হচ্ছে যে মালিকদের দিক থেকে ধরেন আপনি এখন যে সময়টা বললেন, এটা আসলে সেই অর্থে কোনো লিড টাইম না সম্ভবত, কারণ উইন্টার ক্লোথিং চলে গেছে, সামনে সামারের কাজটা এখন হবে। কাজে এই সময়টাতে যদি বেশি সমস্যা হয়, তাহলে সামারের খুবই এফেক্ট করবে। কাজে মালিকরা সবসময় তাদের দিক থেকে তারা মনে করে যে তাদের লভ্যাংশকে ঠিক রেখে এটা করবেন। আবার অন্য দিক থেকে যখনই সরকার কখনো সিদ্ধান্ত নিয়েছে, মালিকটা না করেছে এইরকম না, কিন্তু বলে যে আমরা দিব না, মানে বেতন না দেওয়ার জন্য ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, এমন কোনো নজির নাই। বাংলাদেশের গার্মেন্টসে যতগুলি বাজে ইমেজ আছে, তার মধ্যে বাজে ইমেজের মধ্যে একটি হচ্ছে যে কারখানার ফায়ার ফাইটিং সিস্টেম ভালো না, কিন্তু অ্যাকর্ড অ্যালায়েন্সের পরে কিন্তু সেটা খুব শক্ত হয়েছে। যারা কিন্তু এখনো ধরেন তাজরিনের বিচার শেষ হয়নি, আপনি রানা প্লাজার বিচার শেষ হয়নি, বাইরে কিন্তু এই স্টিগমাগুলি আছে, রানা তাজরিন এসব আছে। আর ইন্টারেস্টিং হলো এই শিল্পটাকে নিয়ে ইন্টারন্যাশনাল বায়ার যারা, তাদের যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তাদের যে সরকার, তারা বলে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয় বেতন কম দিলে পরে। ফাইন, নিশ্চয়ই তারা তাদের মানবাধিকার ওয়াচডগ হিসেবে বলবেন, কিন্তু যখন তাদেরকে বলা হয় যে তোমরা তোমাদের পোশাকের দাম 1 সেন্ট করে বাড়াবে না, সেটা বাড়াবে না, অর্থাৎ তারা মূল্যটা দিবে না। তারা ঢাকা থেকে, বাংলাদেশ থেকে যে জিন্সটা তারা $10 কিনে, তারা ইউরোপের মার্কেটে বিক্রি করে $150। তো সেইখান থেকে 1 সেন্ট তারা কমাবে না, কিন্তু চাপটা রাখবে। এবং এখানে কিছু চাপাচাপি করলে পরে তারা কম্বোডিয়ায় চলে যেতে চাইবে, ভিয়েতনামে চলে যেতে, এটা হলো একটা দিক।
যে আন্তর্জাতিকভাবে যে চাপটা আমাদের গার্মেন্টস শিল্প মালিক বিশেষ করে মালিকরা অনুভব করে, সেটার জন্য আন্তর্জাতিক ব্র্যান্ড আলাদের কোনো সহায়তা খুব সবসময় পাওয়া যায় না। এটা হলো একটা দিক। দ্বিতীয় আরেকটা দিক হলো যে এই যে আমি যে প্রশ্নটা শুরুতে করলাম যে ট্রাইপার্টাইট কমিটি হলো, তো কমিটিতে শ্রমিকরা ছিলেন, তো শ্রমিকরা যে ছিলেন তারা কেনই অসামঞ্জস্য আগে ধরতে পারলেন না। এইখানেও একটা প্রবলেম হলো যে শ্রমিক নেতাদের সবাই কিন্তু শিল্প ঘনিষ্ঠ শ্রমিক নেতা না, এরা হলো বাইরের শ্রমিক নেতা। আমাদের ট্রেড ইউনিয়নের কারণের জন্য এটা সম্ভব, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, যার ফলে তারা এই শ্রম ঘন শিল্পটির ভিতরকার সমস্যা অনেক সময় বুঝতে পারে না, তারা তাদের মতো করে বোঝেন। যে শ্রমিকরা রাস্তায় নেমেছে তারা কিন্তু তাদের হিসেবে বলেছেন যে আবার 15 টাকা কমে গেছে, মাস শেষে তো তারা বুঝতে পারে কমে গেছে। কিন্তু এইখানে আমার ধারণা আমাদের এই সেক্টরের যারা ট্রেড ইউনিয়ন, অনেকগুলি ট্রেড ইউনিয়ন আছে, সেই ক্ষেত্রেও একটা সমস্যা আছে বলে আমার ধারণা। কারণ এই জায়গায় প্রমাণিত হলো যে ধরে নেই যে মালিক পক্ষ দিতে যায় না, কিন্তু শ্রমিক সংগঠন হিসেবে আপনারাই অসামঞ্জস্য বুঝলেন না কেন, যেটা শ্রমিকরা বেতন নিতে গিয়ে বুঝলো, কাজে সেই ক্ষেত্রে তাদেরও এক ধরনের ব্যর্থতা আছে বলে। শ্রমিকদের প্রতিনিধিত্ব কিভাবে নিশ্চিত করা যায়? শ্রমিকদের প্রতিনিধিত্ব সব পৃথিবীর সব দেশেই যারা প্রতিনিধিত্ব করেন তারাই তো করবেন, এটা তো আমাদের এখানে গড়ে উঠছে না। ট্রেড ইউনিয়নের রুলস আছে, সেই অনুযায়ী ট্রেড ইউনিয়ন হবে। আমাদের দেশে এখানে আরেকটা বড় সমস্যা আছে। বড় সমস্যা হচ্ছে আমরা যারা সাংবাদিকতা পড়েছি, সাংবাদিকতায় একটা পড়া হয় যে ইন্টারনাল পাবলিক আর একটা এক্সটার্নাল পাবলিক। ইন্টারনাল পাবলিক হচ্ছে বাইরের জনগোষ্ঠী, আমি যখন একটা শিল্পে কাজ করি বাইরের জনগোষ্ঠী, আর ইন্টারনাল পাবলিক হলো আমার লেবাররা। আনফর্চুনেটলি আমাদের এই গার্মেন্টসের মালিকরা করেন কি, এখানে মনে করেন যে বোধহয় মানে রিটায়ার্ড আর্মি এইরকম জাতীয় জেনারেল ম্যানেজার বা এমডি নিয়োগ করলে পরে তারা যদি আর্মির কড়া ডিসিপ্লিন নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এই কড়া ডিসিপ্লিনের মধ্যে দিয়ে সমস্যার সমাধান এরা করে কি, মালিক হলো তার কাছে এক্সটার্নাল পাবে, মালিককে বলে স্যার সব ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনার কোনো চিন্তা নেই, আমি আছি তো এখানে, আমি আছি বলে এই ভিতরে যারা আছে এইখানে যে আস্তে আস্তে দানাটা বাঁধে, এটি কিন্তু মালিককে জানায় না, ইন্টারনাল পাবলিককে খবরটা জানায় না, ইন্টারনাল পাবলিকের ক্ষোভটা জানায় না, না সরকারকে জানায় না মালিককে জানায়, যার ফলে ওই যে রিটায়ার্ড যে ভদ্রলোক যিনি এমডি বা সিকিউরিটি অফিসার বা একটা ম্যানেজিং ডিরেক্টর হয়ে বসে আছেন, তিনি মনে করেন আমি তো আছি, কিন্তু যখন সমস্যাটা বড় হয় তখন নিয়ন্ত্রণ করতে পারেন, তখন মালিক বলে আমি তো জানি না আমার ফ্যাক্টরি, মালিক তো যায় না ফ্যাক্টরিতে। যেমন ধরেন ঢাকায় অন্তত মানে 8-10টি গার্মেন্টস ফ্যাক্টরির মালিককে আমরা জানি, তারা H&M বা এইরকম কোম্পানির 10 বছরের কন্ট্রাক্ট, যার ফলে তারা আর ফ্যাক্টরিতে যাওয়ার দরকার নেই, তা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে, সেটা হচ্ছে। আরেকটি মেজর সমস্যা হচ্ছে বিশেষ করে সাভারে অঞ্চলে, এটা মানে একটা কেস স্টাডি দেখা গেছে যে গার্মেন্টসদের এই যতই আপনি বাড়ান, ওই অঞ্চলে এরা ছোট ছোট বাড়িতে ভাড়া থাকে, মেসে বাড়ি থাকে, এরা কিন্তু ইয়ারলি বাড়ি ভাড়া বাড়ায় না, এরা 6 মাস পর পর বাড়ি ভাড়া বাড়ায়, যার ফলে যে বেতন বৃদ্ধি হলো সঙ্গে সঙ্গেই মালিক বলে দেয় যে যেহেতু তোমার বেতন বাড়ছে কাজে এই মাস থেকে তোমার 15 টাকা করে বাড়ি ভাড়া বাড়বে, তাইলে তার যে বাড়তি আয়টা হলো এটা কিন্তু 1 বছর সে সাস্টেন করতে পারে না। তো এখন এই জায়গাটাতেও কিন্তু সরকারের আরেকটা রক্ষা আছে যে শুধুমাত্র বেতন দিয়ে হবে না, তারা যেহেতু আমরা গার্মেন্টস পল্লী করে তুলতে পারি নাই, তাদের জন্য আবাসিক সুবিধা করে তুলতে পারি নাই, বিশেষ করে সাভার আশুলিয়া এই অঞ্চলে শ্রমিকরা এটা বলে যে স্যার বেতন বাড়ার সাথে সাথে প্রথম যেটা বাড়ে বাড়ি ভাড়া বাড়ে, এবং বাড়ি ভাড়া বছরে 2 বারও বাড়ে, 3 বারও বাড়ে। কাজেই শিল্পটাকে যদি রক্ষা করতে হয় তাহলে এটা শুধুমাত্র আপনি বেতন বৃদ্ধি করলেন ত্রিপক্ষীয় কমিটি দিয়ে এইরকম থিওরিটিক্যাল বিষয় দিয়ে হবে না, এখানে প্র্যাকটিক্যাল অনেক জিনিস আছে, বায়ারদের সাথে ইনভলভ করতে হবে এইখানে যারা এলাকায় বসবাস করেন তাদের থাকার জায়গাটাতে খেয়াল রাখতে হবে যাতে অহেতুক অনাকাঙ্ক্ষিত বর্ধিত না হয়। তৃতীয়ত হচ্ছে যে এই যে আমরা ভিতরে একজন অফিসার নিয়োগ করে দেই এবং তার উপরে নির্ভর করে যে সব ঠিক আছে, সে কখনো সমস্যাগুলি জানে না, কাজে মালিক যারা আছেন তাদেরকেও ট্রাস্ট হতে হবে। এবং আমার ধারণা যদি মালিক এবং শ্রমিকদের মধ্যে ফ্রিকোয়েন্ট আলোচনা থাকে, ট্রেড ইউনিয়নের ভূমিকা অনেক কমে যায়। আর ট্রেড ইউনিয়ন যারা করবেন, কারণ ট্রেড ইউনিয়নের বহু নেতাদের সম্পর্কে আপনি খুব ভালো জানেন যে একজন ট্রেড ইউনিয়নের অ্যাকাউন্টে কত কোটি কোটি টাকার সন্ধান পাওয়া গেছে, পরে কী হয়েছে আমি জানি না, এবং তিনি প্রকৃতপক্ষে গার্মেন্টস শ্রমিকও না, কাজে ট্রেড ইউনিয়নের সবাই সেই রকম বাজেট দৃষ্টান্ত এটা আমি মনে করি না। এখানে ত্যাগী রাজনৈতিক ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ আছে, তাদেরকে বলবো যে ওই বাটপাট ট্রেড ইউনিয়ন যারা এই শিল্পটাকে ব্যবহার করে যারা ট্রেড ইউনিয়নেরও বদনাম করে তাদেরকে চিহ্নিত করতে হবে, তাহলেই কেবল শ্রমিক সরকার, কারণ সরকারের একটা ঐকান্তিকতা আছে। তার মানে এর আগের বারও যখন মজুরি বোর্ড হলো, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু স্পষ্ট করেই বলেছিলেন যে মানে শ্রমিক, আমি আমার বাংলাদেশের ব্র্যান্ডিংও যেমন চাই বাইরে, আমার শ্রমিকরাও যাতে ন্যূনতম মজুরি পেয়ে বেঁচে থাকতে পারে সেটাও নিশ্চিত করতে হবে। তার প্রেশারেই কিন্তু গার্মেন্টস মালিকরা
ওই এর আগের বার মজুরি বৃদ্ধিতে সম্মত হয়েছিল, কিন্তু দুঃখজনকভাবে ট্রেড কমিটি ঠিকভাবে করে নাই বলে এই জটিলতা হলো। আরেকটা দেখেন আপনি, গার্মেন্টসদের এই বিক্ষোভটা এয়ারপোর্ট রোডে ছড়িয়ে পড়েছিল এবং গত যে 3 দিন 4 দিন এখানে বিক্ষোভটি হলো, শত শত বিমান যাত্রী তাদের বিমান মিস করেছে। এইরকম একটা ইম্পর্টেন্ট রোড, মানে যদি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বন্ধ থাকে, শুধুমাত্র যানজট না, তো এটা তো এয়ারপোর্ট রোড তো, এবং এটার একটা মেসেজ দ্রুত বাইরে যায় যে মানে বিদেশিরা ঢুকতে পারতেছে না অথবা বিদেশিরা বেরোতে পারছে না। আমাদের অসংখ্য প্রবাসী, আমি আপনাদের এখানে দেখা হয়েছিল, বাংলা এখানে মোস্তফা ফিরোজের অনুষ্ঠানে এসেছিলেন 2 জন প্রবাসী, তাদের মধ্যে 2 জনের সঙ্গে আমার দেখা হলো যে তারা আটকে গেছেন। তো কাজেই এটার সাথে তো শুধুমাত্র মজুরি বৃদ্ধি বা গার্মেন্টস মালিকরা যেটা বলেছেন বন্ধ করে দেবো, এইটা এক ধরনের, মানে তারা হয়তো অতিষ্ঠ হয়ে বলেছেন, কিন্তু এটা কোনো সমাধান না। কারণ আপনি ফ্যাক্টরি বন্ধ করে দিলে আপনার কোটি টাকার ক্ষতি হবে, আর ওদের ক্ষতি হবে 50 টাকা। আপনার কোটি টাকার ক্ষতি আপনি হজম করতে পারবেন, এদের হয়তো 2000 টাকার ক্ষতি তারা প্রবলেম, কিন্তু এটাতে আরো অস্থিরতা বাড়বে। কাজে আমার ধারণা এটা অ্যাটিটিউড না, এটা বলার জন্য তারা হয়তো বলেছেন, কিন্তু আমি মনে করি যে একটা অসাধারণ কম্বিনেশন আছে ক্যাবিনেটে এখন। গার্মেন্ট মালিকদের, শিল্প মালিকদের প্রতিনিধি জনাব টিপু মুন্সি, নতুন বাণিজ্য মন্ত্রী মন্ডুজান সুফিয়ান, সৃজন, মন্ত্রীদের মধ্যে আরো অনেক ব্যবসায়ী আছেন যারা এই সেক্টরের সঙ্গে সরাসরি কাজে আমার ধারণা যে এই জায়গাটি তার সরকারের দায় হচ্ছে যে এইবার নির্বাচনের আগে সমস্ত ব্যবসায়ীরা তো আনুষ্ঠানিকভাবে সরকারকে সমর্থন দিয়েছে। কাজেই ব্যবসায়ীদের দায়িত্ব হবে যে সরকার যাতে বিব্রতকর অবস্থায় না পড়ে, সেটা তাদের দায়িত্বের মধ্যে, কারণ তাদের সমর্থন নিয়েই তো সরকার নির্বাচনে জয়ী হয়েছে। জি, অনেক ধন্যবাদ। বিস্তৃত আলোচনা করলাম। একটা রাজনীতির বিষয় নিয়ে কথা বলতে চাই। আমাদের দ্বিতীয় শিরোনামটি হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে সরকারের লড়াই অব্যাহত থাকবে, সশস্ত্র বাহিনী বিভাগে বললেন প্রধানমন্ত্রী। আরেকটি শিরোনাম হচ্ছে, মানে এর অংশ, আবার সংলাপ হবে ঐক্যফ্রন্ট সহ 75টি দলের সাথে, জানিয়েছেন ওবায়দুল কাদের। আমরা শুনতে পাচ্ছি যে নির্বাচনের পরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সংসদে যাওয়া না যাওয়া নিয়েও এক ধরনের আলোচনা আছে, সেটিও আছে। গতকালকে বেগম খালেদা জিয়া আদালতে বলেছেন বিরোধী দল শুধু সংসদেই হয় না, বাইরেও হয়। এটি কি বার্তা দেয় বিএনপির যারা নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে? তবে জনগণের যে প্রত্যাশা নতুন সরকারের কাছে, দুর্নীতি প্রতিরোধ, নির্মূল এবং সুশাসন প্রতিষ্ঠা, সেই জায়গাটি প্রধানমন্ত্রীর কণ্ঠে আবারও উচ্চারিত হলো। এটি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। এবং আবারও যে সংলাপের কথা বলা হচ্ছে, কারণ ঐক্যফ্রন্ট থেকে আপনি জানেন যে 3 মাসের মধ্যে আরেকটি নির্বাচন চাওয়া হয়েছে এবং নিরপেক্ষ একটি সরকারের অধীনে নির্বাচন চাওয়া হয়েছে। এইসব প্রেক্ষাপটে এবং সামনে উপজেলা নির্বাচন আছে। আমরা দুর্নীতির ব্যাপারে আসি। যে ক্ষমতাসীন দলের যে নির্বাচনী ইশতেহারে, সেখানে সুস্পষ্টভাবে অঙ্গীকার করা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এবং এটা অত্যন্ত একটা শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ অঙ্গীকার। অতীতে অঙ্গীকার করা হয়েছে, অতীতে নির্বাচনী ইশতেহারে অনেক সময় এরকম অঙ্গীকার করা হয়েছে, কিন্তু অনেক সময় এই অঙ্গীকারগুলো রক্ষা করা হয়নি। তো এবার মনে হয়, আমার মনে হয় অঙ্গীকারগুলো রক্ষা করতে হবে, কারণ এটা এত জোরালোভাবে বলা হয়েছে এবং এটা এত এরকম এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে যে এবার যদি দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কিন্তু তা না হলে কিন্তু সরকার প্রশ্নের মুখোমুখি হবে। তো এখন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলা যত সহজ, করা তত সহজ নয়। বিশেষত এই সরকারের আমলে গত 10 বছর এই সরকার ক্ষমতায় ছিল। এখন দুর্নীতি দুর্বৃত্তায়নে যারা জড়িত ছিল তারা অনেকেই কিন্তু সরকারের সাথে বিভিন্নভাবে সম্পর্কিত, ঘনিষ্ঠতা আছে। তো এখন এই জিরো টলারেন্সের এটা যদি বাস্তবে প্রতিফলন করতে হয়, তাহলে কিন্তু প্রথমে নিজের ঘর থেকেই শুরু করতে হবে, এবং এটা যদি না করা যায় তাহলে কিন্তু এটা ভিন্ন বার্তা যাবে। তো আমার মনে হয় বার্তাটাও গুরুত্বপূর্ণ। দুর্নীতি অবশ্যই, যারা দুর্নীতিবাজ, যাদের ব্যাপারে দুর্নীতির জনশ্রুতি আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আইনগত ব্যবস্থা নিতে হবে, এবং তাদেরকে সে আদালতের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে ইত্যাদি। একই সাথে যে সরকার কি বার্তা দিল, এটা কিন্তু যারা দুর্নীতি করতে চায় কিংবা দুর্নীতির সাথে যুক্ত, তাদের যে আচরণকে প্রভাবিত করবে।
তাই সরকার যদি নিজের সরকারের সাথে যারা ঘনিষ্ঠ আছে কিংবা সরকারের সাথে বিভিন্নভাবে যুক্ত তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে পারে তাহলে আমার মনে হয় এটা সরকারের পক্ষে সফল হওয়াটা সহজ হবে। আর দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হলে আমাদের অনেক দিকে আমাদের নজর দিতে হবে। যেমন আমাদের দুর্নীতি দমন কমিশনের সক্ষমতা আরও বাড়াইতে হবে। তারা যাতে সঠিক দ্রুততার সাথে এবং তারা যাতে সত্যিকার অর্থে এই দুর্নীতির বিষয়গুলো তদন্ত করতে পারে, তদন্ত করে আদালতে আনতে পারে এবং দ্রুততার সাথে তারা যেন এই আদালত থেকে সিদ্ধান্ত পেতে পারে। তো এই জন্য আইনি কাঠামোতে কিছু পরিবর্তনের দরকার এবং একই সাথে তাদের জনবল ইত্যাদির ক্ষেত্রেও তাদেরকে সেখানেও সহায়তা করতে হবে। তো আমার মনে হয় যে আমরা দেখব আগামী কয়েক সপ্তাহে যে সরকারের যে এই যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের যে অঙ্গীকার তার প্রতিফলন আমরা আশা করি দেখব এবং আমরা সবাই সরকারের সফলতা কামনা করি। কারণ দুর্বৃত্তায়ন যদি বন্ধ হয় জি তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে এবং দুর্নীতি যে সম্পদের যে এই যে অ্যালোকেশন অফ রিসোর্সেস যেটাকে বলে এটাকে দুর্বৃত্তায়ন কিন্তু এটাকে সঠিকভাবে এই অ্যালোকেশনটাকে ব্যাহত করে। তাই ইকোনমিক এফিসিয়েন্সি এবং এগুলো ক্ষতিগ্রস্ত করে। তো এই ব্যাপারে সরকারের সফলতা আমাদের অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করার ব্যাপারে বিরাট ভূমিকা রাখবে। জি আবার সংলাপের আহ্বান এটা তো ভালো। সংলাপই সমাধান বস্তুত। রাস্তায় কোনো কিছু সমাধান হয় না, রাজপথে। তো রাজপথে যেই সকল সমাধান করার আমরা চেষ্টা করেছি অতীতে এগুলো এই যে স্থায়ীভাবে এটা সমাধান হয় না, এগুলো বরং সমস্যাকে প্রকট করে, ব্যাপক করে, আরও জটিল করে অনেক ক্ষেত্রে। বিএনপি চেয়ারপারসন যে কথাটি বলেছেন বিরোধী দল শুধু সংসদেই হয় না বাইরেও হয়, এটি কি বার্তা দেয়? কারণ এই জন্যই প্রশ্নটি করেছি, বিএনপির যে কজন নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য তারা শপথ নেবেন কিনা, সংসদে যাবেন কিনা, সংসদীয় কার্যক্রমে অংশ নিয়ে সংসদকে কার্যকর করবার ক্ষেত্রে ভূমিকা রাখবেন কিনা, এই প্রশ্নগুলো যখন সকল মহলে আলোচিত হচ্ছে সেই প্রেক্ষাপটে এটি কি মেসেজ? উনি ভালো বলতে পারবেন, তবে আমার মনে হয় যেটা আমার ব্যক্তিগত মতে যে তারা একটা চরম একটা পরিস্থিতি আছে যেটা তাদের জন্য ইতিবাচক নয়, তাদের জন্য অত্যন্ত নেতিবাচক অবস্থান। যে তাদের বিরুদ্ধে অনেক মামলা, তাদের কেউ এই যে ইয়েতে আছে, গ্রেপ্তার জেলে আছেন, তারপরে তাদের অনেকের ব্যাপারে হয়রানির অভিযোগ আছে। তো এইগুলোর আমার মনে হয় তিনি এগুলোর কথা হয়তো বা বলছেন। কারণ আমাদের যে গণতন্ত্রের জন্য আমাদের ভারসাম্য দরকার। আমাদের দুর্ভাগ্যবশত আমাদের রাজনীতিতে যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে গিয়েছে। আমাদের 2008 পর্যন্ত আমাদের ভারসাম্য ছিল, তারপরে 2014-এর পরে ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। তো আমাদের রাজনীতিতে যে ভারসাম্য, যে সরকারের বিরোধিতা সংসদে হইতে হবে অবশ্যই, সংসদীয় কমিটিগুলোর মাধ্যমে, বিরোধী দলের মাধ্যমে, একই সাথে যে মাঠেও সরকারের সমালোচনা থাকতে হবে, ইতিবাচক সমালোচনা থাকতে হবে, যাতে সরকার বেসামাল না হয়, সরকার যেন যে নিয়ন্ত্রণে থাকে। তো আমার মনে হয় সেইগুলি যাতে বিরোধী দল কার্যকরভাবে ভূমিকা রাখতে পারে, তাদের বিরুদ্ধে যদি মামলা থাকে, তাদের বিরুদ্ধে তাদের গ্রেপ্তারি পরোয়ানা থাকে এবং তারা যদি জেলে থাকে, তাহলে তাদের পক্ষে যে রাজপথে রাজনৈতিক কর্মকাণ্ড, যে সংসদের বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করাটা দুরূহ। তো আমার মনে হয় সেটাই হয়তো উনি বোঝানোর চেষ্টা করছেন, তাদের জন্য একটা সহায়ক পরিবেশ তাদের কার্যক্রম পরিচালনার জন্য। জি, আপনার মন্তব্য শুনলাম। বলুন, আপনার কাছে শুনতে চাই যে এই যে অঙ্গীকারের প্রশ্ন এলো, যে অতীতের অঙ্গীকার এবং এবারের অঙ্গীকার, আপনি কি পার্থক্য দেখেন বা কি প্রত্যাশা করেন? আর যে রাজনীতিতে যে ভারসাম্যের সংকট তৈরি হয়েছে, যেটি বদিউল আলম মজুমদার ভাই বললেন যে 2008-এর পরে, বিশেষত 2014-র পরে এটি ব্যাপক আকার ধারণ করেছে,
এবং বেগম খালেদা জিয়ার যে বক্তব্য, তিনটি মিলিয়ে যদি আপনি আপনার একটি হচ্ছে যে এই সরকারের অঙ্গীকার আমরা মেজার করতে পারি, কারণ সরকার তো ধারাবাহিক সরকার, তো কাজে তারা কি করেছে তার সঙ্গে কি করতে চায় এটা আমরা পাশাপাশি রেখে বলতে পারি যে এটা তো নতুন সরকার হলে অনেক আকাশচুম্বী প্রতিশ্রুতি থাকতো, আমাদের পক্ষে সেটা মেজার করতে অপেক্ষা করতে হতো। এখন আপনি দেখেন মানে বর্তমান প্রধানমন্ত্রীর বিশেষ করে যদি আমি বলি, তার কিন্তু ব্যক্তিগতভাবে দুর্নীতির বিরুদ্ধে একটা শক্ত অবস্থান আছে, এবং সেটা শুধুমাত্র জাতীয়ভাবে না আন্তর্জাতিকভাবে। আপনি পদ্মা সেতু নিয়ে তার যদি দুর্নীতির অবস্থানটা দেখেন, যে দুর্নীতিটা চাপিয়ে দেওয়া হয়েছিল সেটাকে তিনি চ্যালেঞ্জ করেছেন, চ্যালেঞ্জ করেননি শুধুমাত্র, তিনি তার প্রতিপক্ষে তার অবস্থানটাকে সংহত করে তিনি বাংলাদেশকে যে কলঙ্কিত করার চেষ্টা ছিল সেটাকে তিনি চ্যালেঞ্জ করেছেন, পদ্মা সেতু নিজের টাকায় করার চেষ্টা শুরু করেছেন। কাজে একটা কিন্তু শক্ত অবস্থান আছে, এবং তিনিও আজকের যে মিটিংয়ের কথা বলেন সেখানে বলেছেন যে শতভাগ নির্মূল করা কঠিন কিন্তু নিয়ন্ত্রণে আনা সহজ, এবং এটাই করতে হবে। এক্ষেত্রে যেটি দুইটি পদ্ধতি, একটি হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পদ্ধতি, যে দুদক সহ যে প্রতিষ্ঠানগুলি আছে তাদেরকে শক্তভাবে কাজ করার ক্ষমতা দেওয়া, আরেকটি হচ্ছে আইনগত জায়গাটি, আইনটা যাতে ঠিকভাবে চলে। আমি একটি উদাহরণ দিই, যে আমরা মানে প্রধানমন্ত্রী দৃঢ় অবস্থান নিলেন, কিন্তু তার সাবেক অর্থমন্ত্রীর দুর্বলতার কারণে আপনি যে বাংলাদেশ ব্যাংকের টাকা উধাও হয়ে যাওয়ার ব্যাপারটা, আপনি ফিলিপিন্সে দেখেন তারা শাস্তি দিল সেই ব্যাংকের ম্যানেজারকে। তারা কিন্তু মানে দুর্বৃত্তরা যেহেতু তাদের দেশের, এবং সেই দেশে যেহেতু টাকাটা তাদের ক্যাসিনোতে ঢুকেছে তাদের ব্যাংকের মাধ্যমে, তারা কিন্তু তাদের ব্যাংকিং সেক্টরটাকে পরিশুদ্ধ করার জন্য কিন্তু অভিযানের মধ্যে আছে। আর আমরা তদন্ত কমিটির রিপোর্টটি প্রকাশ করতে দিলাম না, এবং আগের অর্থমন্ত্রী জনাব আব্দুল মাল আব্দুল মহিদ তিনি নাই বলে তার সঙ্গে বেশি বলছি এরকম না, আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে তিনি কিন্তু এই তদন্ত রিপোর্টটাই জাতি জানতে পেল না যে আমরা তদন্তের মধ্যে কি পেলাম, আমরা কতটা দায়ী। এটি হলো তুলনামূলক আলোচনা। কাজেই ফিলিপিন্স কেন বলছে এই কারণের জন্যে যে সারা পৃথিবীতে তাদের ব্যাংকিং সেক্টর নিয়ে প্রশ্নবোধক চিহ্ন হলো যে তোমরা এমন একটি বাজে ব্যাংকিং সিস্টেম তৈরি করেছো যেখান থেকে অন্য দেশের টাকা লুট করে এনে সেটা বিনিয়োগ করা যায়, যার ফলে ফিলিপিন্সের ব্যাংকিং সেক্টরের মধ্যে একটা বড় ধাক্কা লেগেছে। এটা সরকার হিসেবে ফিলিপিন্সের সরকার ভেবেছে যে এটা আমাদের ব্যাংকিং সেক্টরকে ধসিয়ে দিবে, আর যাদের টাকা লোড হলো অর্থাৎ আমাদের টাকা, আমরা কিন্তু এই বিষয়টা সিরিয়াসলি ভাবলাম। এটা তদন্ত কমিটি হলো, তদন্ত কমিটির রিপোর্ট কোথায় আমরা আজ পর্যন্ত জানি না। নতুন অর্থমন্ত্রী ওইটা সম্পর্কে কিছু বলেন নাই, কিন্তু নতুন অর্থমন্ত্রী আরেকটা চমৎকার কথা বলেছেন যে তিনি দায়িত্ব নেওয়ার পর এক সপ্তাহ 2 সপ্তাহ বলেছেন এখন থেকে খেলাপি ঋণ আর বাড়বে না, 1 টাকাও বাড়বে না। ফাইন, এটা হলো খুব ভালো, কিন্তু খেলাপি ঋণ বাড়ার চাইতেও বড় হলো যে ঋণটা খেলাপি হয়েছে সেটাকে রিশিডিউল করে আত্মসাৎ করার ব্যবস্থা থাকবে নাকি আদায় করার ব্যবস্থা। না, তিনি আদায়ের কথাও বলেছেন, এবং যেগুলো অবলোপন করা হয়েছে সেগুলো তিনি আমরা সেটাই দেখতে চাই যে অর্থমন্ত্রী কাজে অবস্থান এটা একটা, যেমন দুইটি, এটা হলো একটা কেস স্টাডি যে নতুন অর্থমন্ত্রী শক্ত অবস্থান নিয়েছেন, একটা বার্তা দিয়েছেন। মানুষ কিন্তু এখন মেজার করবে তার এই যে আপনি খেলাপি ঋণ বাড়বে না, 3 মাস পরে যদি সেন্ট্রাল ব্যাংক বলে যে না আমার খেলাপি ঋণ 13 টাকা থেকে 15 টাকা হয়েছে, তখন কিন্তু অর্থমন্ত্রীর বক্তব্য এইটা হলো একটি। আরেকটি হচ্ছে ভূমি, বাংলাদেশের সবচাইতে মানে দুর্নীতির বড় ক্ষেত্র হলো ভূমিমন্ত্রী তরুণ প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী থাকাকালেই মানে তার সাহসী তৎপরতা আমরা প্রত্যক্ষ করেছি। তিনি সেদিন ঘোষণা দিয়েছেন যে 28 ফেব্রুয়ারির মধ্যে ভূমি অফিসারদের তাদের সম্পত্তির হিসাব দিতে হবে, সকল কর্মকর্তা সকল। এইটা যদি খালি হিসাবটা নেওয়া যায়, আমার ধারণা বাংলাদেশের দুর্নীতির একটা বড় চেহারা দেখা যাবে এবং আমরা একটা বড় অর্জন করতে পারবো। এটি যদি দৃষ্টান্ত ভূমি মন্ত্রণালয় করতে পারে তাহলে অন্য মন্ত্রণালয় কেন করতে পারবে না? এখন আপনি আমার কাছে চাইলেন আমার আছে 10 টাকা, আমি 3 টাকার হিসাব সুন্দর করে আপনাকে সাজিয়ে দিলাম, এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের ভূমিকাটি কেমন হবে? জাতীয় রাজস্ব বোর্ডের দুর্নীতি দমন কমিশন তো সেই জন্যই আছে যে এটা থেকে আবার আরেকটা উদাহরণ দিই যে দুদকের চেয়ারম্যান বলেছে আমরা হলফনামা চেক করবো সবগুলি, এবং হলফনামা আমরা দেখবো, হলফনামার সঙ্গে যদি কোনো গড়মিল থাকে তাহলে আমরা সিদ্ধান্ত। কাজে অনেকগুলি কিন্তু একটি হচ্ছে নির্বাচনী ইশতেহারের মধ্যে ঘোষণা আছে, সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একটা দৃশ্যমান অবস্থান আছে, আরেকটি হচ্ছে তার সঙ্গে যারা কাজ করছেন ভূমি মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, অর্থ মন্ত্রণালয়, তারা কিন্তু কতগুলি স্পষ্ট কথা বলেছেন। কাজেই এই জায়গাটাতে যদি সরকার মানে তার এই যে ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারে তাহলে আমার ধারণা যে এই ক্ষেত্রে বড় দুর্নীতির ক্ষেত্রে যেটি প্রধানমন্ত্রী বলছেন সেই জায়গায় আমরা এগোতে পারবো, আর যেটি বাকি থাকলো বিরতি থেকে ফিরে এসে আপনার কাছ থেকে শুনবো। সুপ্রিয় দর্শক, প্রাণ ফুটো নিউজ এন্ড ভিউজে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরবো একটু পরেই। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন।
আবারও স্বাগত। দেখছিলেন প্রাণফুটো নিউজ এন্ড ভিউজ। আমার সঙ্গে আজ অতিথি হিসেবে রয়েছেন 21 টিভির প্রধান সম্পাদক মজিরুল হাসান বুলবুল এবং সম্পাদক সুশাসনের জন্য নাগরিক ডক্টর বদিউল আলম মজুমদার। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনি বলছিলেন একটি কথা জানবার বাকি রয়েছে যে ভারসাম্যের সংকট নেতৃত্বের রাজনীতির, এটি একটি আর একটি যে সংলাপ হবে আবারও, এই দুটো বিষয়। একটি হচ্ছে ভারসাম্যের একটা সংকট তৈরি হয়েছে, কার দোষে হয়েছে, কী জন্য হয়েছে সেটা বোঝার চাইতে হলো এটা শাসক দলের জন্য সবচেয়ে বড় সংকট। কারণ তাদের কি সংসদে বলেন কি বাইরে বলেন এক ধরনের এমন ভারসাম্যহীনতার সৃষ্টি হয়েছে যে সরকারের ভিতরে কি বলে আত্মম্ভরিতা বাড়ার একটা পরিবেশ আছে এখানে। কাজেই সরকার কাজেই সরকারের এই জায়গাটাতে সবচেয়ে প্রথমে খেয়াল রাখবার কথা যে তারা যাতে হঠাৎ করে তাদের কোনো অংশ যাতে দানব না হয়ে ওঠে, এবং এটি হচ্ছে সরকারের প্রথম সতর্কতা যে তারা যে ল্যান্ডস্লাইড ভিক্টরি বলেন, পার্লামেন্ট বলেন, পার্লামেন্টের বাইরে বলেন, সব জায়গাতে ইতিমধ্যে এখন পর্যন্ত সহনশীল জায়গায় আমি দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীদের যে নির্দেশনা দিয়েছেন এবং আজকে আইনমন্ত্রীর বক্তব্য দেখলাম, তিনি বলেছেন আইন যেসব জায়গাগুলি দৃশ্যমান হয় যে সরকারি সকল আইন কর্মকর্তাকে পদত্যাগ করতে হবে, তারপর সেখান থেকে বাছাই করে যোগ্য এবং ত্যাগীদেরকে আনতে হবে। এটি কিন্তু আপনি যখন এরকম একটা পরিস্থিতির সৃষ্টি, একটা সুযোগও সৃষ্টি হয়, কারণ এখন সরকার এত মানে শক্ত আত্মবিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে আছেন যে কোনো সিদ্ধান্ত তারা নিতে পারেন। যেটা জনাব ওবায়দুল কাদের বলেছেন যে হাইওয়েতে সকল 7 দিনের মধ্যে করতে হবে। এটা কি সম্ভব? আমি জানি না, কিন্তু তার কনফিডেন্স লেভেলটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি যদি করতে হয় তাই। কারণ তারা তো ঢাকা শহরে বাস চলাচলের ডিসিপ্লিন আনতে পারেন না, এবং এই যোগাযোগ মন্ত্রী তিনি বলেছেন যে এদের হাত অত্যন্ত শক্তিশালী। ওই যে কি বাস সার্ভিস ছিল যেন, সেটা আমরা ভুলে গেলাম আমি, জাবালে নূর, না ঢাকা শহরে সিটিং সার্ভিস করার জন্য যেগুলি বাসের একটা ডিসিপ্লিনে আনার চেষ্টা হয়েছে কিন্তু পারেন নাই। কাজে যে তারা সরকারের যে জায়গাটাতে এখন আছেন, যে কনফিডেন্স লেভেলে আছেন, কিছু কিছু সিদ্ধান্ত দ্রুততম সময়ের মধ্যে নিতে হবে। কারণ যখন 6 মাস 1 বছর হয়ে গেলেই ভেস্টেড গ্রুপগুলি দাঁড়িয়ে যাবে নানা দিক থেকে, দলের মধ্যেও দাঁড়াবে, তারা বাইরে। ওবায়দুল কাদের বলেছেন যে বিয়ের রাতে বিড়াল মারার মতো, কাজে বিড়ালটা যদি আগে মারতে পারেন, কারণ বিড়াল মারার সমস্ত পরিবেশ তাদের পক্ষে আছে। কিন্তু তারপরেও বাংলাদেশের সব মানুষ তো আর আওয়ামী লীগ হয়ে যায় না, কিন্তু আওয়ামী লীগের বাইরে যে যারা রাজনীতি করেন তাদেরও তো একটা রাজনৈতিক পরিবেশ দেওয়ার প্রশ্ন আছে। সেটাকে তো অবদমিত 100 অবদমিত সেই স্পেস লাগবে। সেক্ষেত্রে বেগম খালেদা জিয়া বলেছেন, খালেদা জিয়ার বক্তব্য তাত্ত্বিকভাবে যে বিরোধী সংসদে না গেলে পরে বাইরেও তো বিরোধী দল থাকতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার ধারণা যে সংসদের বিরোধী দলের স্ট্যাটাস আর বাইরের বিরোধী দলের স্ট্যাটাসটা একরকম না। কাজে সংসদে যারা বিরোধী দল হওয়ার কথা তারা যাবেন, এবং আমি মনে করি একটা পর্যায়ে ঐক্যফ্রন্ট থেকে যারা নির্বাচিত হয়েছে তারাও যাবেন, তারা হয়তো নানা অঙ্ক। কিন্তু এইখানে আমি একটা জিনিস, এই যে বাইরে স্পেস দেওয়ার কথা সরকারকে বললাম, কিন্তু স্পেস যারা নেবেন তারা কতটা প্রস্তুত। এখানে ধরেন এটা কি ঐক্যফ্রন্ট নেবেন, গণফোরাম নেবেন, বিএনপি নেবেন? কারণ আমার ধারণা নির্বাচনের ডামাডোলের মধ্যে আমরা অনেক আলোচনা করেছি, কতগুলি বড় মাপে সমালোচনা হয়েছে, কিন্তু বিএনপি এবং কামাল হোসেনের কেমিস্ট্রিটা খুব ভালো কেমিস্ট্রি, এটা এখন আমার মনে হয় না। কারণ গত পরশুদিনে ডক্টর কামাল হোসেন গণফোরামের অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছেন, এটি যদি তার স্ট্যান্ড হয় তাহলে পরে ঐক্যফ্রন্ট নামে বিএনপির সঙ্গে যে ঐক্যটা, এই কেমিস্ট্রিটা খুব গতকাল তো তিনি স্পষ্ট বলেছেন ঐক্যের জন্য বিএনপিকে জামাত ছাড়তে হবে। কাজেই আমার ধারণা যে এই যে বাইরের যে স্পেসটার কথা আমরা বলছি, স্পেস নেওয়ার ক্ষেত্রে বিএনপিকেও তার জায়গাটা পরিষ্কার করতে হবে। তারা কি জামাতকে নিয়েই থাকতে চান অথবা জামাতকে ছাড়তে চান? ঐক্যফ্রন্ট কি গণফোরামগতভাবে ডক্টর কামাল হোসেনের চিন্তা নিয়ে এগোতে চান? এই জায়গাগুলি ধরেন বাম জোটরা তারা নির্বাচন নিয়ে কথা বলেছে। কাজে এইখানে আমার ধারণা যে বিরোধী জোটে যারা থাকতে চান বা বিরোধী জোট বা বিরোধী দল হিসেবে, তাদেরকেও একটু সময় নিয়ে হলেও এই জায়গাটা পরিষ্কার করতে হবে। তা নাহলে পরে মানুষের আস্থা, যেমন কামাল হোসেন যখন বলেন যে বলা যেতে পারে, এটি আবার একটা প্রশ্ন, বলা যেতে পারে মানে কি? আর বিএনপিও কামাল হোসেনকে কেন বলতে হবে? তারা কি ওই জোটের মধ্যে তো বিএনপি বড় দল, কামাল হোসেনের দল বড় ছোট দল। কাজে এই কেমিস্ট্রিটা খুব ক্লিন না, পরিচ্ছন্ন না। মানুষ যে একটা মানে মনে করবে যে না একটা পরিচ্ছন্ন বিরোধী দল সংসদে না হোক বাইরে তৈরি হচ্ছে, সেটি হবে। আর সংলাপের প্রসঙ্গে আরেকটি জিনিস আপনাকে মনে করিয়ে দিই, আপনি জানেন আমাদের চেয়ে ভালো যে
কয়েকদিন আগেই 2-3 দিন আগে সম্ভবত ওবায়দুল কাদের বলেছেন, যখন ডক্টর কামাল হোসেন জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন, তিনি বলেছেন এটি হাস্যকর। কিন্তু 2-3 দিনের মাথায় প্রধানমন্ত্রী যখন বললেন যে 75টি দলের সঙ্গে বা আরও কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করতে চান। না ওইটি ছিল এজেন্ডা ভিত্তিক, কারণ ডক্টর কামাল হোসেন বলেছিলেন যে নির্বাচন কবে হবে এইটা নিয়ে সংলাপে আলোচনা করতে হবে। তো এখন তারা বলছেন যে ইস্যুটা ওইটা না, মানে আবার কিন্তু আপনি এবার প্রধানমন্ত্রী যাদের সঙ্গে সংলাপ করেছিলেন আমার ধারণা তার গরিল গেস্টার তিনি দেখাতেই পারেন যে আপনারা নির্বাচনে এসেছেন এই জন্য ধন্যবাদ, কিন্তু এই সংলাপের কিন্তু এই সংলাপটার সুযোগটা তাদেরকে নিতে হবে। তারা যে কথাগুলি বলেন যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি হয়েছে, সেটিও তো একটা মানে শুধুমাত্র সপ্তাহ মানে প্রতিদিন একটা প্রেস কনফারেন্স, আগের সংলাপে তো কোনো দাবি গৃহীত হয়নি, এখন গৃহীত হয় নাই, কিন্তু সেইটার অভিজ্ঞতা থেকে তারা কি গৃহীত হবে না হবে তার চেয়ে তো তার সরকারের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি তারা কথা বলার সুযোগ পাচ্ছেন। তারা বাইরে যে কথাগুলি বলেন, যেটি ডক্টর বদিউল আলম মজুমদার বললেন যে আপনি সংলাপ করার মধ্য দিয়ে কী বেনিফিট পান। একটা হচ্ছে প্রেস কনফারেন্স বলেন, আপনি 40 মিনিট কথা বললে মিডিয়াতে আসে 3 মিনিট, পুরো বক্তৃতা আসে না। কিন্তু আপনি যখন 16টা দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যাবেন, শেষ বলবেন যে এই 16 দফা তাদেরকে দিয়েছি, তখন কিন্তু রাজনৈতিক স্পেস তৈরি করার ক্ষেত্রে আপনার একটা জায়গায় আপনি যেতে পারবেন যে আপনি এই দাবিগুলি নিয়ে কথা বলছেন, সরকার আবার তাকে বলবে। পলিটিক্স তো তাই, সংলাপের মধ্য দিয়ে তারপর কিন্তু আপনি যদি বাইরে থেকে বলেন যে 3 মাসের মধ্যে সংলাপ না দিলে, নির্বাচন না দিলে আলোচনায় যাব না, 3 মাসের মধ্যে তো নির্বাচন হচ্ছে, সেটা উপজেলা নির্বাচন, জাতীয় নির্বাচন 3 মাসের মধ্যে হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু দেশ কিন্তু ধরেন এই যে যতই তারা এখানে জাতীয় পর্যায়ে যতই কথা বলুন, আমি নিশ্চিত যে ফেব্রুয়ারি মাস থেকে যদি উপজেলা নির্বাচনের ডামাডোল শুরু হয়ে যায়, তারা কিন্তু আরও পিছিয়ে পড়বেন। যদি রাজনৈতিক এই পাশা খেলার মধ্যে দানগুলি যদি ঠিকভাবে না দিতে পারে, রাজনীতিতে দাবা খেলার মতো তো, কাজে এইখানে আপনি যদি আবার মানে এখানে, কারণ যে উপজেলা নির্বাচনে দলভিত্তিক নির্বাচন বটে, কিন্তু পার্লামেন্ট নির্বাচনের মতো স্ট্রিক্ট না, যার ফলে দেখবেন যে বিভিন্ন জায়গায় আপনার কথা না মেনে ভাইস চেয়ারম্যান কাউন্সিলের পদে মেম্বার পদে লোক দাঁড়িয়ে যাবে অনেক, তখন কিন্তু দল গোছানোটাও কঠিন হবে। কাজে আমি মনে করি যে সংলাপটাকে মাথায় রেখে সংলাপেও যাওয়া দরকার, বাইরে আপনার যে প্রশ্ন সেই প্রশ্নগুলি বলা দরকার, কিন্তু অঙ্কের হিসেবে এখন যে এত পার্সেন্ট ভোট বেশি পাওয়া অস্বাভাবিক কিনা স্বাভাবিক কিনা, আমার ধারণা এই অ্যারিথমেটিকের খেলাটা চলতে থাকুক। আর সংলাপটা প্রধানমন্ত্রী ডেকেছেন, আমার ধারণা প্রধানমন্ত্রী ডাকাই উচিত, কারণ তার ডাকেই তো সবাই নির্বাচনে অংশগ্রহণ করেছে, যার ফলে একটা তো সারা পৃথিবীতে নিশ্চিত হয়েছে যে অংশগ্রহণমূলক নির্বাচনটা হয়েছে, এক ধাপ তো অগ্রগতি হয়েছে, তারপর বাকিগুলি প্রশ্ন আছে সেগুলি প্রশ্নগুলি আলোচনা হবে। কাজে আমি মনে করি যে প্রথমত বিএনপি এবং ঐক্যফ্রন্টকে ক্লিয়ার করতে হবে যে তাদের কেমিস্ট্রিটি ক্লিন কিনা, তারা কে কোন জায়গায় থাকতে চান। কারণ এই আধা কিছু জামাত সহ কিছু জামাত ছাড়া এটা মানুষও একটু বিরক্ত। যে এটা পরিচ্ছন্ন করে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বেই হোক অথবা বিএনপি আলাদাভাবেই হোক, তারা তাদের জায়গাতেই গিয়ে যাবেন এবং তাদের কেস বিল্ড করবেন। ইতিমধ্যে আমি যতদূর শুনেছি যে বিএনপি তাদের মাঠ পর্যায় থেকে যে কারচুপির তথ্য বা ভোট অনিয়মের তথ্য থেকে সেগুলি এনেছেন, তো সেগুলিতে কেস বিল্ড আপ করতে হবে। সেই কেস বিল্ড আপ করে কোথায় যাবেন, আবার প্রধানমন্ত্রীকে বলতে হবে, আবার আন্তর্জাতিক কমিউনিটির কাছে যেতে হবে। কিন্তু তা না করে শুধুমাত্র আমরা প্রত্যাখ্যান করলাম 3 মাসের মধ্যে নির্বাচন, এটা তো একটা মানে আমি হাস্যকর শব্দটা বলতে চাই না, কিন্তু আপনি কি মনে করেন যে আমরা উই ক্যান অ্যাফোর্ড ইট যে আগামী 3 মাসের মধ্যে একটা জাতীয় নির্বাচন হবে? উই ক্যানট অ্যাফোর্ড ইট। তো কাজে এটা আলোচনার মধ্য দিয়ে উপজেলা নির্বাচন আছে, দল সংগঠন করা, তারপর সরকারের সঙ্গে আলোচনা, বাইরের আন্দোলন, সবগুলি মিলিয়ে যদি একটা সিচুয়েশন তৈরি হয় তাহলে পরে একটা তৈরি হবে। আর পার্লামেন্টে আমি মনে করি যে পার্লামেন্টে যাওয়ার যে অপরচুনিটিটা আছে, আমি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সাথে একমত যে আপনি আপনার কথা শোনা হোক বা না হোক, কিন্তু আপনি ভয়েসটা রেজ করতে পারেন। পার্লামেন্টে যে হিউজ প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার মতামত তুলে ধরতে পারেন, মিডিয়া অ্যাট্রাক্ট করবে, ইন্টারন্যাশনাল কমিউনিটি অ্যাট্রাক্ট করবে, একটা গভর্নমেন্ট ডকুমেন্টের মধ্যে আপনার কথা, আর না গেলে তো আর কি প্রেস কনফারেন্স শুধুমাত্র সেটাই। জি, যেহেতু উপজেলা নির্বাচনের কথা এলো, আমরা একটু এটি নিয়ে আলোচনা করতে চাই। উপজেলা নির্বাচন হবে, সময়ও হয়েছে এবং জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে তফসিল ঘোষণা করা হবে, মার্চে এপ্রিলে ধাপে ধাপে নির্বাচনটি সম্পন্ন হবে। আবার এর মধ্যে ডাকসু নির্বাচন আছে, আজকে ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা করতে চাই না। বিষয়টি হচ্ছে যে উপজেলা পরিষদের যে নীতি বিধান যার আলোকে নির্বাচনটি হবে, এটি নিয়ে আমার মনে পড়ে যে 2007 সালেও এই ধরনের একটি কমিটিতে আপনি ছিলেন, আপনি কিছু সুপারিশ দিয়েছিলেন যে আপনি জানেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র এরাও পদাধিকার বলে সদস্য হন। আমি নির্বাচন করলাম ইউনিয়ন পরিষদের জন্য, কিন্তু আমি উপজেলা পরিষদেও পদাধিকার বলে কর্তৃত্ব করব, এই অনেকগুলো কিন্তু সংকট আছে। এই নির্বাচনটির আগে আইন সংশোধন করে বিধান পরিবর্তন করে নির্বাচনটি দেওয়ার কথা অনেকেই বলছেন, আপনি কি বলেন?
তো তার আগে আমি একটু ওই আগের কথা একটু আসতে চাই যে যেমন আমাদের যে ব্যাংকিং খাতে যে দুর্নীতি এবং যেই পাচার, আমাদের যে টাকা পাচার হলো এবং যে তদন্ত কমিটির রিপোর্টটা আমি চেয়েছিলাম যে আরটিআইয়ের অধীনে, কিন্তু আমি পাইনি, এই কথা আমি বলতে চাই। আরেকটা হলো যে 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 দুদক বলেছে যে তারা হলফনামা দেখে ব্যবস্থা নেবে। আমাদের কাছে 2008 সাল থেকে সবগুলো হলফনামা আছে, যারা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সিটি কর্পোরেশন ইত্যাদিতে। এবং শুধু তাই নয়, ট্যাক্স রিটার্নও আছে। আমরা দেখেছি যে কিভাবে আয় সম্পদের লুণ্ঠন ঘটেছে যারা যারা 2008 সাল থেকে যারা এইসব পদে ছিলেন। তো এই কথাটা, এবং দুর্নীতি দমন কমিশন চাইবে যে আমরা, আমাদের কাছে এগুলো আছে, তারা ব্যবহার করতে পারে, আমরা তাদেরকে সহায়তা করব। আর আপনি যেটা বলছেন, হ্যাঁ, আমি একটা কমিটিতে ছিলাম ডক্টর শওকত আলীর নেতৃত্বে, এবং আমরা ওখানে একটা সমন্বিত আইন আমরা প্রস্তাব করেছিলাম। একটা রুরাল, ওই যে গ্রামীণ স্থানীয় সরকার ব্যবস্থার জন্য একটা আইন থাকবে, তার জন্য একটা চ্যাপ্টার থাকবে ইউনিয়ন পরিষদের, একটা উপজেলার জন্য একটা জেলার। কিন্তু ওই যে এটা রাখা হয়নি, ইউনিয়ন পরিষদটাই মূলত রাখা হয়েছে। এবং উপজেলার জন্য আমাদের যেটা প্রস্তাব ছিল যে উপজেলার জন্য সরাসরি প্রতিনিধি নির্বাচিত হবে এবং ওই প্রতিনিধিরাই ওই উপজেলা পরিষদের সদস্য হবেন। যে যে ইউনিয়ন পরিষদের কিংবা এক ভোটে জিতে তো দুই প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব, ওটা একটা অসঙ্গতি এবং ওটা একটা বিল্ট ইন উইকনেস। এটাতে অনেক জটিলতাও সৃষ্টি হতে পারে, জটিলতার সৃষ্টি হয়েছে। তো আমি আমার অনাস্থা এনে তো অনেক উপজেলা চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। তো আমার প্রস্তাব হবে যে আমাদের জেলা পরিষদ আইনটা কিন্তু অত্যন্ত মানদাতার আমলের, এবং উপজেলা পরিষদ আইনটাও কিন্তু আধুনিক আইন নয়। তো আমার প্রস্তাব থাকবে আমরা একটা কমিশন করে, কমিটি করে এই পুরো আইনগুলো আবার দেখে আবার নতুন করে আবার পুনর্বিন্যাস করা দরকার। যে তফসিল এবং নির্বাচনের যে সময় বলা হচ্ছে, এর মধ্যে সেটি সম্ভব? এর মধ্যে অনেকগুলো প্রস্তাব আছে, এর মধ্যে প্রস্তাব আছে এই যে সম্ভব, আমি মনে করি সম্ভব, এবং প্রস্তুত আছে এগুলো যদি করতে চায়। আর আরেকটা জিনিস, আমি বিশেষত এই উপজেলা এবং ইউনিয়ন, এই স্থানীয় সরকার, এই নির্বাচনগুলোর ব্যাপারে আমি দলভিত্তিক নির্বাচনের আমি বিরোধিতা করে আসছি বহুদিন থেকেই, এবং আমি মনে করি যে এর মধ্যে প্রতীকের নির্বাচন, এবং এতে আমাদের অভিজ্ঞতা হলো যে মানে অবনতি ঘটে, এবং এতে মনোনয়ন বাণিজ্য, এমনকি ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্যাপক মনোনয়ন বাণিজ্য হয়েছে এবং ব্যাপক দুর্নীতি হয়েছে। তো এগুলো আমাদের দরকার এইসব প্রতিষ্ঠানের সবচেয়ে যোগ্য ব্যক্তি, এবং এটা সরকারের জন্যই কিন্তু সরকারই কিন্তু লাভবান হবে। এইসব ব্যক্তিরা যদি যোগ্য ব্যক্তি হন এবং সরকার যদি বিকেন্দ্রীকরণ করে, ওখানে যদি সম্পদ দায়িত্ব দেয়, তাহলে কিন্তু আমাদের শুধু এই যে শহরগুলোর উন্নয়ন হলে হবে না, আমাদের গ্রামীণ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে উন্নয়নের জন্য এই সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আর আরেকটা হলো যে আমরা যে এসডিজি, আমরা এমডিজিতে আমরা খুব ভালো করেছি, এবং এসডিজি বাস্তবায়নের জন্য আমরা জাতি হিসেবে আমরা কমিটেড, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপারে সুস্পষ্ট, তিনি এসডিজি স্বাক্ষর করে এসছেন নিউ ইয়র্কে। তো এখন এসডিজি বাস্তবায়ন করতে হলেও কিন্তু ওই যে এটাকে বলে এসডিজির স্থানীয়করণ, স্থানীয় পর্যায়ে অনেকগুলো সমস্যাই কিন্তু স্থানীয়, প্রায় সব সমস্যাই স্থানীয়, এবং স্থানীয়ভাবে সমাধান করতে হবে। এখানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ওইখানে যে সম্পদের হস্তান্তর এবং দায়িত্ব এবং ক্ষমতার হস্তান্তরের মাধ্যমে, এবং ওই যে এটাকে স্থানীয়করণের মাধ্যমে কিন্তু স্থানীয় সমস্যার সমাধান আরও টেকসইভাবে করা সহজ হবে এবং দ্রুততার সাথে করা সম্ভব হবে। বলুন ভাই, এই যে উপজেলা নির্বাচনের যে কথাটি আলোচনা করলাম, যে বিধানে যদি কোনো অসঙ্গতি থেকে থাকে বা ত্রুটি থেকে থাকে, সেটি নির্বাচনের আগে করা কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন? এটি নিয়ে অতীতেও অনেক কথা হয়েছে, আপনারা আলোচনা করেছেন। আমি প্রত্যেকটা আইন সম্পর্কে আমার ধারণা খুব সীমিত, কিন্তু আমি যেটা মনে করি যে একটা আমরা যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলি, তা এটি তো হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। আপনি দেখবেন যে বঙ্গবন্ধু বলছিলেন যে আমরা বাংলাদেশকে কি বলে প্রাচ্যের সুইজারল্যান্ড বানাতে চাই। তার মানে তো এই না যে বাংলাদেশে অনেকগুলি সুইস ঘড়ির কারখানা হবে বা অনেক সুইস চকলেটের কারখানা হবে, তা না।
বঙ্গবন্ধু কিন্তু সুইজারল্যান্ডের স্থানীয় সরকার কাঠামোটাকে পছন্দ করেছিলেন। ক্যান্টন সিস্টেম, সুইজারল্যান্ডের স্থানীয় সরকার কাঠামো পৃথিবী জুড়ে উন্নত। একটা সেন্ট্রাল গভর্নমেন্টের অস্তিত্বই আপনি পাবেন না যে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো কোথাও কন্ট্রোল করতেছে। স্থানীয় সরকার রাজস্ব আদায় থেকে শুরু করে সব। আমি যতদূর জানি যে এখন যিনি এইবার মন্ত্রী হন নাই, এমপি হলেন, সিনিয়র সচিব ছিলেন মঞ্জুর হোসেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তিনি সুইজারল্যান্ডে বহুবার গেছেন এবং তার সঙ্গে অন্তত কয়েকবার আমাদের ইন্টারাকশন হয়েছে সুইজারল্যান্ডে, যেখানে তিনি এই বিষয় নিয়ে কাজ করেছেন। কাজে যদি একটা জনগণের প্রকৃত ক্ষমতায়ন আমরা করতে পারি, যেমন ধরেন জাতীয় সংসদ নির্বাচনে প্রতি আইন প্রণয়নের ডামাডোলে এখানে হয়তো আপনার একজন রাজনৈতিকভাবে মানে ক্ষমতায় যাওয়ার বিষয় যেহেতু আছে, এখানে আপনার নমিনেশনের ব্যাপারে যেভাবে থাকবেন, উপজেলা নির্বাচনে তো ক্ষমতায় যাওয়ার বিষয় নাই, কিন্তু সেখানে যদি খুব এফেক্টিভ একজন মানুষকে আমরা নির্বাচন করতে পারি, একজন সৎকে মানুষকে নির্বাচন করতে পারি, তাহলে পরে ইনস্টিটিউশন হিসেবেও এটা দাঁড়ায়, উপজেলা পরিষদটা দাঁড়ায়, মানুষও কল্যাণমুখী হয়। কাজে এই জায়গাগুলিতে আমার ধারণা একটু উদারভাবে ভাবতে হবে। আর সময় কোনো বিষয় না। সরকার, আমি যেটা বললাম যে সরকার এবার যে জায়গায় দাঁড়িয়ে আছে, তারা যদি মনে করেন যে কমিটি করে 15 দিনের মধ্যে রিপোর্ট নেবেন, 100 ভাগ হয়তো পারা যাবে না, কিন্তু 70 ভাগ 80 ভাগ করবেন। পার্লামেন্টের সেশন বসছে 30 তারিখে, ফার্স্ট সেশনেই এটা আইন সংশোধন করা সম্ভব। এটা এমন কোনো কঠিন আহামরি কোনো কাজ না, কিন্তু এটার মানে প্রায়োগিক দিকটা ভেবে রাজনৈতিক দূরদর্শী থেকে সিদ্ধান্ত। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকারকে নিতে হবে, আমাদের মাননীয় সংসদ সদস্যদেরকে এই ইয়ের থেকে, স্থানীয় সরকার প্রতিষ্ঠান থেকে বিযুক্ত করতে হবে, এবং এটা সংবিধানের লঙ্ঘন। এবং আমাদের একটা আদালতের রায় আছে, বিচারপতি খায়রুল হক এবং ফজলে কবির, তারা একটা রায় দিয়েছে, সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা সংবিধানের পরিপন্থী, সুস্পষ্ট। আদালতের এর মাধ্যমে আদালতের রায় তো লঙ্ঘন হয় এবং একই সাথে অনেকগুলো জটিলতার সৃষ্টি হয়, স্থানীয় সরকার ব্যবস্থা আর গড়ে ওঠে না। তো আমার মনে হয় এই যে, এবং এই সাহসী সিদ্ধান্তটা কিন্তু সরকারকে নিতে হবে। এখন আমার মনে হয় সময় এসছে, আমাদের সংসদ সদস্যরা তাদের যে দায়িত্ব সাংবিধানিকভাবে তাতে নিবিষ্ট হওয়া উচিত। তারা স্থানীয় সরকার প্রতিনিধিদের হাতে ছেড়ে দেওয়া উচিত। আমরা একেবারে শেষের দিকে একবারে অল্প কথায় আপনাদের দুজনের কাছ থেকে দুটো বিষয় জানতে চাই। আইনমন্ত্রী বলেছেন তারেক রহমান সহ সব অপরাধীকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান, এটি নিয়ে একটু মন্তব্য চাই ছোট কথায়। আরেকটি হচ্ছে হেফাজত আমিরের বক্তব্য নিয়ে গত শুক্রবারের পর থেকে আলোচনা হচ্ছে। গতকালকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে মির্জা হেফাজত আমিরের বক্তব্যে বিস্মিত হয়েছি, এবং যার জন্য নারীতে বাস্তবায়িত হয়নি। তো তার বক্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য নয়, এবং এটা শুধু আমাদের সংবিধানই নয়, আমাদের এবং বুলবুলের মতো আমিও ধর্মের ব্যাপারে আমার লেখাপড়া অত্যন্ত সীমিত, কিন্তু আমি তো মনে করি আমাদের মূল্যবোধ সরকারের কি করার আছে। সরকারের সঙ্গে তো হেফাজতের সঙ্গে এটি কি আমরা আল্লামা শফির ব্যক্তিগত মতামত হিসেবে দেখব না হেফাজতের বক্তব্য হিসেবে দেখব? এটা তো উনি হেফাজতের প্রধান হিসাব, উনি তো প্রধান, জি, এবং উনি শুধু প্রধান। সরকারের কি ভূমিকা থাকতে পারে এই ইস্যুতে? যদিও শিক্ষা উপমন্ত্রী স্পষ্ট করে বলেছেন এটি তার ব্যক্তিগত এবং এটি বিভ্রান্তিমূলক এবং সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সরকার সংবিধান রক্ষা করবে, এটা হলো আমাদেরও তাই আকাঙ্ক্ষা। তারেক রহমান সম্পর্কে যে কথা, তারেক রহমান, আমি শুধু তারেক রহমান নয়, সকল অপরাধী, কিন্তু আমরা বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে তো আমরা অনেক বছর ধরে শুনছি, কিন্তু আমরা আনতে পারছি না। তাদের শুধু সেই মৃত্যু দিবস এলেই, 15ই আগস্ট এলেই আমরা আলোচনাটি করি, বছরের অন্য সময় যারা শাস্তিপ্রাপ্ত তাদের শাস্তি ভোগ করা উচিত। একই সাথে যে বিচার যেন সবার জন্য প্রযোজ্য হয়, ন্যায় বিচার যেন সবার জন্য প্রযোজ্য হয়, যারা সরকারি দল হোক বিরোধী দল হোক সবার জন্য, এবং আমাদের নিজেদের জন্য। আমরাও সংক্ষুব্ধ আছি অনেক ক্ষেত্রে, আমাদের ব্যাপারেও যেন ন্যায় বিচার হয়, সেটাও যেন আমরা প্রতিটি নাগরিক যেন ন্যায় বিচার পান, এটি তো সকলেরই কামনা। আমরাও সেই দাবি জানাই, প্রত্যাশা করি, এবং আমরা চাই যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অর্থাৎ শূন্য সহনশীলতা ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এটিতে কায়েম থাকবেন, এটি বাস্তবায়ন করবেন, এবং আমরা সুশাসন, যেটি আমাদের, আপনি এসডিজির কথা বলেছিলেন, অনেক লক্ষ্যমাত্রা এবং অনেক কঠিন এটি আমাদের জন্য বাস্তবায়ন করা। এসডিজি মানে সেই যে উন্নয়ন লক্ষ্যমাত্রা টেকসই, এটি করবার জন্য দরকার আছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ যারা শুনলেন এবং দেখলেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।